দর্শক, আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। দেশব্যাপী নানা ধরনের খারাপ খবর, নানান অস্থিরতা। এরই মধ্যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা। সেখানে বার্তা স্পষ্ট, ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ রোজার আগে নির্বাচন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। কেউ যদি সেই চেষ্টা করে তাহলে সেটি বা বিকল্পভাবে তাহলে সেটি হবে দেশের জন্য গভীর বিপজ্জনক। এই সতর্কবার্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে উচ্চারণ করেছেন। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অস্থিরতা, সেটির দৃশ্যতে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এরই মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অস্থিরতার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসটি বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের আগামীকাল সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এসব নিয়ে কথা বলবো আমরা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই, হচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব। আপনাকে শুভেচ্ছা, স্বাগত। আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শামীম কামাল, জেনারেল কামাল নিরাপত্তা বিশ্লেষক এবং চেয়ারম্যান জনতার দল। জেনারেল কামাল, আপনাকেও স্বাগত। এবং আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আপনাকেও শুভেচ্ছা ও স্বাগত। আমরা কথা শুরু করব চট্টগ্রামের পরিস্থিতি। আপনারা নিশ্চয়ই জানেন, 30 থেকে 32 ঘন্টা ধরে আক্রমণ এবং প্রায় 200 শিক্ষার্থী আহত। সেটি নিয়ে একটু আগেই সেখানকার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার ব্রিফ করেছেন। সমস্ত ব্রিফটি শেষ হয়ে গেছে। আমার সহকর্মী শহীদুল সুমন আছেন সেখানে। সুমনকে কি আমরা পাবো এখন? সুমন, আপনি যদি শুনতে পান আমাদেরকে একটু বলেন যে বিশ্ববিদ্যালয়গুলা, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যে গ্রামটির মানুষের সংঘর্ষ, সেই গ্রামটি জোবরা গ্রাম, যেই গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের উত্থান এবং সেটি নোবেলজয়ী পুরস্কার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেল। কি এমন হলো যে শিক্ষার্থীদের উপর এই মাত্রার হামলা করতে হলো, এবং সবশেষ পরিস্থিতি কি? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জানালো আসলে আপনাদেরকে? ব্রিফ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামীমউদ্দিন এবং ভিসি ইয়াহিয়া আক্তার। তারা আসলে জানিয়েছেন যে এই যে ঘটনা, সেই ঘটনা তদন্তে কিন্তু তারা 21 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সেই সাথে থানার ওসির, স্থানীয় প্রশাসনের লোকজন রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন। সবার সমন্বিতভাবে একটি তদন্ত কমিটি করেছেন এবং সেই কমিটি আগামীকাল বৈঠকে বসবে। এবং এখনো পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি জানিয়েছে, এই ঘটনা এখনো পর্যন্ত তারা কোনো ধরনের মামলা করেননি এবং তদন্ত করে সেই মামলার দিকে তারা যাবেন। এবং এখন রাতে যারা বিশ্ববিদ্যালয়ের স্থানীয় আশেপাশে যারা বসবাস করেন শিক্ষার্থীরা, তাদেরকে যাতে নিরাপদে রাখা যায় সেজন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো তারা বলছেন যে শিক্ষার্থীরা সেখানে থাকতে পারবেন। এর বাইরে আশেপাশে যারা থাকেন অর্থাৎ গ্রামে, তাদেরকেও আসলে নিরাপদে সেখানে রাখার ব্যবস্থা করবেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা আসলে বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সঠিক সময়ে সাড়া না দেওয়ায় আজকের এই যে পরিস্থিতি, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে বলছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা রয়েছেন ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনীর কিংবা সেনাবাহিনীর কাছে তারা সহায়তা চেয়েছেন। আসলে সঠিক সময়ে তারা এই সহায়তা, বিশেষ করে পুলিশের কথা বলছেন যে জনবল সংকটের কারণে পুলিশ সঠিক সময়ে সহায়তা করতে পারেনি। আসলে প্রশ্ন করেছিলাম যে একেবারেই জনবল সংকট ছিল কিনা। তারা বলছেন যে 4 জন পুলিশ সদস্য এখানে এসেছিলেন এবং তারা কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেখানে 4 জন পুলিশ সদস্য দিয়ে আসলে আমরা জানি প্রশাসনের ব্যাখ্যা। আপনি একটু বলবেন যে গ্রামবাসীর এতটা রাগ সাধারণ শিক্ষার্থীদের উপর কেন, বা যারা এই পরিমাণ নৃশংসতা চালালো তারা আসলে কি কেবলই গ্রামবাসী? বলা হচ্ছে তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মী, কিন্তু একটা গ্রামের সবাইকে আওয়ামী লীগ করেন। দেশীয় অস্ত্র নিয়ে আসলে হামলা চালিয়েছে, অনেকে গুরুতর আহত হয়েছেন। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় যেটি বলছেন যে 4 জন গুরুতর আহত রয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিশু, জি জি, আপনি সাবধানে থাকুন সুমন, অনেক ধন্যবাদ। আমরা একটু ময়মনসিংহের পরিস্থিতি জেনে স্টুডিওতে আলোচনায় ফিরতে চাই। আমার সহকর্মী হোসেন শহীদ আছেন আমাদের সঙ্গে। হোসেন শহীদ, ময়মনসিংহের এটি তো মূলত ডিপ্লোমা এবং বিএসসি কৃষিবিদদের নিয়ে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সেজন্য সেই আন্দোলন তো আসলে ডিপ্লোমার সঙ্গে বিএসসি কৃষিবিদদের হওয়ার কথা, অথবা শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হওয়ার কথা। তাতে হঠাৎ করে স্থানীয় জনসাধারণ বা গ্রামবাসী কেন জড়ালেন? নাকি এর পেছনে কোনো ইন্ধন বা অন্য কোনো কিছু কাজ করেছে? আসলে আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2টি ঘটনা ঘটেছে। 2টি ঘটনাই পৃথক ঘটনা। যেটি রেল লাইনে অবরোধ হয়েছিল, যে ডিপ্লোমা এবং বিএসসি তাদের যে বিষয়গুলো ছিল 3 দফা দাবি, সেটি হচ্ছে আরেকটি ঘটনা। এবং যেখানে এই হামলার ঘটনাটি ঘটেছে, এই বিষয়টি আরেকটি পৃথক ঘটনা আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে।
আমরা যেটি দেখেছি যে গত 1 মাস ধরে ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদ তাদের শিক্ষার্থীরা একসাথে আন্দোলন করছিলেন কম্বাইন্ড একটি সার্টিফিকেটের জন্য, মানে দুটি অনুষদকে একীভূত করার জন্য তারা দাবি জানিয়ে আসছিলেন, আন্দোলন করছিলেন তাদের যে বিভাগ রয়েছে তার সামনে। কিন্তু আজকে এই বিষয়গুলো নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা হওয়ার কথা এবং সেখান থেকে কিছু আলোচনা বেরিয়ে এসেছে, কিছু সিদ্ধান্ত এসেছে। তো এই সিদ্ধান্ত বা এই আলোচনার সময়টিতেই যেখানে আলোচনাটি হচ্ছিল জনরল অডিটোরিয়াম মিলনায়তন, সেখানে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা এবং তারা এটি দুপুরের দিকে 1টার দিকে এই ঘটনা ঘটে এবং রাত 8টা অবধি কিন্তু শিক্ষকরা সেখানে ভিতরে ছিলেন। তখন শিক্ষার্থীরা বাইরে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন, বলেছিলেন যে তাদের দাবি মানতে হবে এবং শতভাগ মানতে হবে, যেভাবে তারা চাচ্ছেন সেই বিষয়টি সেভাবে দাবিটি পূরণ করতে হবে। তো এর মধ্যে রাত হয়ে গেলে সেখানে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক এবং ময়মনসিংহ জেলার যিনি এসপি রয়েছেন তিনি ঘটনাস্থলে যান, শিক্ষার্থীদের সাথে কথা বলতে থাকেন গেটের সামনেই যেখানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তো তাদের সাথে যখন কথা বলছিলেন এবং শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় বহিরাগতদের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে এবং সেখানে হামলা চালায় এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ওই তালা ভেঙে শিক্ষকদেরকে সেখান থেকে বের করে। কিন্তু এই কারা এই বহিরাগত বা কি সেই বিষয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা দাবি করছেন যে শিক্ষকদের পক্ষ থেকে কিংবা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহিরাগত কাউকে তাদেরকে উদ্ধারের জন্য বলেছেন এবং এইভাবে তারা এসেছেন। গ্রামবাসী ওই অর্থে এখানে অংশগ্রহণ করেনি। এরপরে কিন্তু ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। বহিরাগত চলে যাওয়ার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা চলে আসেন ভিসির বাসভবনের সামনে, সেখানে তারা বিক্ষোভ করেন, পুরো ক্যাম্পাস তারা বিক্ষোভ করেন এবং এখানে রাতে এই ঘটনা হঠাৎ এই ঘটনা হওয়াতে যেটি হয়েছে, অন্ধকারের মধ্যে ছাত্রছাত্রীরা দিক বেদিক ছুটোছুটি করেছে এবং সেখানে অনেককেই একা পেয়ে মারধরও করা হয়েছে। তো আমরা এরকম বেশ কয়েকজনকে পেয়েছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই মুহূর্তে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা আছে এবং এই 2 প্লাটুন বিজিবি নিরাপত্তা দিবে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে। আসলে একটি দাবির প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটে। জি, অনেক ধন্যবাদ হোসেন শহীদ, আপনি নিরাপদে থাকবেন। প্রিন্স ভাই, একটা বড় ঘটনা হচ্ছে, আমরা জানি যে 9 তারিখে আগামী আর মাত্র 8 দিন পরে ডাকসুর নির্বাচন, অনেকদিন পরে, নুরুর পরে এই প্রথম হচ্ছে। ডাকসুতে 11 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট নিয়ে একটা সব ধরনের প্রস্তুতি চলছে। ফলে তার আগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা আসলে কি বার্তা দেয়? কেউ এটি ধারণা করছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়াশীল যে সমস্ত ছাত্র সংগঠন যারা তাদের বিজয়টা নিশ্চিত না বা নিশ্চিত হতে পারছেন না, বিশেষ করে ডাকসুতে তো অনেক প্রার্থী, ফলে তারা অনেকেই নির্বাচন চাচ্ছেন না এবং শুরু থেকেই আমরা বিএনপিকেও ডাকসুর ব্যাপারে খুব সোচ্চার দেখিনি যতটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ছিল। ফলে এর সঙ্গে এরকম কোনো ষড়যন্ত্র তত্ত্বের গল্প যারা বলছে সেটা আসলে কতখানি বাস্তবসম্মত? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন আমি মনে করি এটাকে অমূলক প্রশ্ন। আপনি বলেছেন যে যেমনটি আমরা জাতীয় নির্বাচনের ব্যাপারে সোচ্চার, তেমনটি আমরা ডাকসুর নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলাম না। দেখুন, দীর্ঘ 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা কিংবা সামাজিক যে একটা অবস্থান সব কিছু একটা তছনছ হয়ে গিয়েছিল। সেখানে ছাত্র রাজনীতি বলেন কিংবা যুব রাজনীতি বলেন বা শ্রমিক রাজনীতি বলেন, সব কিছু ছিল আওয়ামী লীগের একেবারে দখলে, মানে চর দখল যেরকম সেরকম। বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার সেখানে সহ অবস্থান তো দূরের কথা, সেখানে আপনার মানে বিএনপি বা ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের সদস্য তাদের হলে থাকার কোনো সুযোগই ছিল না। এমনকি তারা ক্লাস পর্যন্ত করতে দেওয়া হয়নি, পরীক্ষা দিতে দেওয়া হয়নি। শুধু মানে বিরুদ্ধ মতাবলম্বী ছাত্র নয়, শিক্ষকদের উপরেও তাদের উপর নির্যাতন নেমে এসেছে, হেনস্থা করা হয়েছে। একটা আর্টিকেল লেখার জন্য একজন শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। এরকম ঘটনা তো ঘটেছে। তো সেখানে গণতন্ত্রের কোনো সুযোগ ছিল না। তো ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে স্বাভাবিকভাবেই
যেখানে আপনার গণতন্ত্রের একটা উন্মেষ ঘটবে, নির্বাচন হবে, জাতীয় নির্বাচনই তো সবার আমাদের কাছে মানে প্রাইম আমাদের ডিমান্ড ছিল। হ্যাঁ, তারপরে যখন আপনার ডাকসু নির্বাচন কথা এসছে, আমরা আমাদের মানে জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই ডাকসু নির্বাচনের বিরোধিতা করেনি, বরঞ্চ বলেছে ডাকসুর যে আপনার গঠনতন্ত্র আছে সেটাকে সংশোধন করার কথা বলা হয়েছে, কারণ এই গঠনতন্ত্রটা দীর্ঘদিন আগে এবং তারা দীর্ঘ সময় এটা প্রস্তাব দিয়েছে এবং প্রশাসন সেখানে কমিটি বা কমিশন গঠন করে সেই ছাত্রদলের প্রস্তাব বা নিজেরাও অনেক প্রস্তাব নিয়ে এসছে বা অন্যান্য ছাত্র সংগঠন থেকে নিয়ে সেটা সংস্কারও তারা করার জন্য উদ্যোগ নিয়েছে। তো আমরা এটা বিরোধিতা করেছি তা নয়, আমরা বিরোধিতাই যদি করতাম তাহলে আমরা প্যানেল দিলাম কেন? এবং আপনি বলছেন যে এইটা যোগসূত্র আছে কিনা, কখনোই না। বিএনপি কোনো নির্বাচনকে ভয় পায় না। আপনার মনে আছে 2018 সালের যে সেই জাতীয় নির্বাচনের সেই মানে বিপর্যয়ের পরে বিএনপি কি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি? আমরা তো জানতাম যে সেখানে আমাদের কি নির্বাচিত হতে দেওয়া হবে না, সেখানে সুষ্ঠু পরিবেশ নাই, কিন্তু আমরা সেখানে আমরা ওইটাকে আন্দোলনের অংশ হিসাবেই সেটা কিন্তু আমরা নিয়েছিলাম। কিন্তু আজকে দুটো ঘটনা ঘটেছে। চট্টগ্রামে যে নৃশংসতা, তা সেই ঘটনায় ইন্ধনদাতা বা সেটিকে এক ধরনের গ্রামবাসীকে উত্তেজিত করার দেয় বিএনপির একজন নেতা, তাকে আপনারা সাময়িক বহিষ্কার করেছেন। ফলে কেউ কেউ অভিযোগ করছেন তিনি এক ধরনের উস্কানি দিয়েছেন, বিএনপি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এবং রাজশাহীতে ছাত্র দল আজকে কোষাধ্যক্ষের অফিস ভাঙচুর করেছে, কারণ প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবিতে। এই দুটো ঘটনাকে কিভাবে দেখেন? দেখুন, আমি রাজশাহীর ঘটনাটা ঠিক সেভাবে ফলো করিনি। আমি চট্টগ্রামের ব্যাপারটা আমি যেটা বলছি যে আপনি নিজেই বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে যে একটি গ্রাম জোবরা গ্রাম, এবং যেটা আমাদের আজকে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যে গ্রামীণ ব্যাংকের উদ্ভাবন কিন্তু সেখান থেকেই হয়েছিল এবং যে বিখ্যাত, এবং সেই জন্য আজকে নোবেল বিজয়ী তিনি হয়েছেন বা নোবেল প্রাইজ পেয়েছেন, বিশ্বব্যাপী তার খ্যাতি অর্জিত হয়েছে। তো সেই গ্রামের মানুষ কেন আপনার সেখানে ক্ষিপ্ত হয়ে উঠলো? আপনি নিজেই বলেছেন যে একজন সাংবাদিক আপনার সহকর্মীকে সবাইকেই সেখানে তাহলে একসাথে সেটা হলো। এই যে যার কথা বলা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল কমিটি মেম্বার, তার বাড়িও কিন্তু সেই গ্রামে, এবং সেইখানে গ্রামের অন্যান্য মানুষের মতোই সে কিন্তু হয়তো সেখানে গিয়েছে, উস্কানি দিয়েছে বলেই তো আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এটা কিন্তু আমরা সাপোর্ট করিনি, প্রশ্রয় দেইনি, আমরা কিন্তু তাকে বলি নাই যে সে মানে তার যে ভুল করেনি বা তার পক্ষে সাফাই গানি মানে অ্যাডমিট করিনি, গ্রহণ করিনি, সেই কারণে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সে তো বিএনপির নেতা হিসাবে নিজের নেতা পরিচয় না, ওই গ্রামবাসীর পরিচয় সেখানে গেছে। এখন এইটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, তবে হ্যাঁ, যেহেতু সে বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বার, তার একটা দায়িত্ব আছে, ইচ্ছা করলেই সে ওইভাবে সেখানে সে যেতে পারে না। আমি বিএনপির যুগ্ম মহাসচিব, আমারও ব্যক্তিগত জীবন আছে, পরিবার আছে, আমারও একটা সামাজিক গোষ্ঠী আছে, আমারও গ্রাম আছে, আমারও ধরেন এলাকা আছে। যে কোনো বিষয়ে আমি ইচ্ছা করলেই আমি কিন্তু সেখানে সেই দায়টা বিএনপির উপরে আসে, সেটা আমাকে বুঝতে হয়। সেই কারণে ওই ঘটনার সাথে যারাই জড়িত, সে বিএনপি হোক ছাত্র দলের হোক, অবশ্যই সে মানে বিচার হবে। এবং এইটা কিন্তু বিএনপির ঘটনা না, ওটা গ্রামবাসীর ঘটনা, এলাকার বাসিন্দা হিসেবে। আর বাকৃবির যে ঘটনাটা আমার নিজের এলাকা ময়মনসিংহ, আমি এটা অবশ্যই গত কয়েকদিন থেকে ফলো করছিলাম, এবং আজকে দুর্ভাগ্যজনক হ্যাঁ একটা ঘটনা ঘটেছে, কিন্তু যেভাবে ভিসি সহ শিক্ষকদেরকে প্রায় মানে 10 ঘন্টার উপরে আপনার সেখানে অবরুদ্ধ করে রাখা হলো, ভিতরে পানি পর্যন্ত দিতে দেওয়া হয়নি। এইটা তো আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে আশা করিনি। এবং দুর্ভাগ্যজনক হলেও আপনি জানবেন যে যারা এই আন্দোলনটা করছিল তার মধ্যে আমাদের সংগঠনের তো 2-4 জন আছে, পেশাগত ব্যাপার তো, কিন্তু এটা আমরা সাপোর্ট করছি না। কিন্তু এইটাও আমরা সাপোর্ট করি না যে একটা আলোচনা চলাকালে এই যে আপনার কিছু বহিরাগতকে নিয়ে এটা অবশ্যই এটা নিন্দনীয়। আর শিক্ষকরা যারা ভিতরে ছিল ম্যাক্সিমামই হচ্ছে ওই আশেপাশে এলাকায় কিন্তু তারা অবস্থান করে,
মানে জমি কিনে জমি বাসা কিনে ভাড়া বা বা বাসা থাকা, জি। বানিয়ে আমি হয়তো বুঝেছি 25 জন শিক্ষক মিলিয়ে একটা বাসা বানিয়েছে, জি। তারা এখন অবস্থান করে, তাদেরও একটা সমাজ আছে, তারা দীর্ঘক্ষণ যখন আপনার মানে অবরুদ্ধ, তাদের সেটারও পরিবারের একটা সদস্যরাও reaction হতে আপনার সেখানে আছে, সেটাও হতে পারে। এইটার সাথে বিএনপি রাজনীতির কোনো মেলানোর সুযোগ নেই। জি, নেই। জেনারেল শামীম কামাল, আপনি যেহেতু সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন ছিলেন, চট্টগ্রামের ক্ষেত্রে একটা বড় অভিযোগ উঠেছে যে প্রভিসি এবং ভিসিও প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাননি এবং একটা পর্যায়ে গ্রামবাসী সেনাবাহিনীকেও প্রতিরোধ করেছে। ম্যাজিস্ট্রেসি নিয়ে 11 মাস ধরে সেনাবাহিনী মাঠে, সেনাবাহিনী ঢাকায় যখন জাতীয় পার্টির অফিস দিকে রাশেদরা যাক বা যে কোনো কিছু করুক সে অপরাধে রাশেদ নূরদেরকে ঢাকায় প্রকাশ্যে পিটায়, কিন্তু সেখানে শিক্ষার্থীদের রক্ষা করতে পারলো না। মানে দুইটা ঘটনা একটু দান দিক কিনা, নাকি শিক্ষার্থীরা যেদিন বলেছিল যে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফেরো, সেই বার্তাটা দিল যে সেনাবাহিনী কেন প্রয়োজন মাঠে থাকা? জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ যমুনা টেলিভিশন দর্শক শ্রোতৃ মণ্ডলী এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। এটা আসলে এভাবে ফ্ল্যাট মন্তব্য করা ডিফিকাল্ট। কোন পরিস্থিতিতে হয়েছে, পুলিশ কখন গিয়েছে, কোন সময় সেনাবাহিনীর কাছে খবরটা পৌঁছেছে, এগুলি খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই তথ্যগুলি না থাকলে কোনো ধরনের রিমার্কস করাটা আমি মনে করি সুইপিং, হ্যাঁ, এটা করা ঠিক হবে না। তো এটার জন্য তো চমৎকার ব্যবস্থা হয়েছে। চট্টগ্রামে যেটা দেখলাম, গ্রামবাসী সহ একটা কমিটি হয়েছে, সুতরাং এখানে সকল পক্ষ যখন আছে তখন সত্যটা বেরিয়ে আসবে। সুতরাং ওইটুক পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে। কিন্তু হঠাৎ করে আমি এক পক্ষকে সমর্থন করে আর এক পক্ষকে বলবো সেটা আমি রাজি না। এটা আমি হঠাৎ করে অস্থিরতাটা কেন বাড়ছে? অস্থিরতা বাড়ছে কারণ হচ্ছে নির্বাচন। আপনি একটা টেস্ট কেস মনে করেন, আজকে সারা দেশে আপনি স্থানীয় সরকার নির্বাচন দিলেন, এই ঘটনা আজকে যেটা বিশ্ববিদ্যালয়গুলিতে ঘটছে প্রত্যেকটা ইউনিয়নে ঘটতে শুরু করবে। যেখানেই নির্বাচন দেবেন সেখানেই প্রবলেমটা হবে। এটা হচ্ছে কারণ, সিম্পল। তাহলে নির্বাচন দেওয়া যাবে না? কারণ নির্বাচন হচ্ছে ক্ষমতায় যাওয়ার মই। সবাই ক্ষমতায় যেতে চায়। ক্ষমতার তো মজা ভাই অসাধারণ। ছাত্রদের রাজনীতি কেন করতে হবে? এটা তার 50 সালের বাংলাদেশ না, এটা 70 সালের বাংলাদেশ না, 90 সালের বাংলাদেশ না। অনেক বেশি বিচক্ষণ, সৎ, শিক্ষিত মানুষ বহুত কিছু আসছে। ছাত্র রাজনীতি করার প্রয়োজন নাই তো। কিন্তু ওই যে ছাত্র রাজনীতির যে মজা, সিট বরাদ্দ থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে, এটা আমি এককভাবে কোনো দলের দিকে ইঙ্গিত করে বলছি না। স্বাভাবিকভাবে ছাত্রদের কাজ লেখাপড়া করা। আজকের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এখন পৃথিবীর 1500 ইউনিভার্সিটির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নাই কেন? এখানে কয়টা রিসার্চ হয়? এখানে ভিসি নিয়োগ হয়, কিন্তু অক্সফোর্ডেও তো স্টুডেন্ট কাউন্সিল আছে। আছে, সেটা আপনি তো ওই প্রাচ্যের মতো জায়গায় যান। আমি চীনেও ছিলাম 1 বছর, ওখানেও স্টুডেন্ট ফোরাম আছে। তাদের পারপাস হচ্ছে গিয়ে শিক্ষা, লেখাপড়া, এই ধরনের উন্নয়নমূলক কাজে শুধু জড়িত, নো পলিটিক্স, কোনো প্রয়োজন নাই। তা আমরা এইরকম একটা গুরু দায়িত্ব দিয়েছি তাদের কাছে, এবং এইটা এমন একটা লোভনীয় জায়গা। আপনি চিন্তা করতে পারেন যে গত 1 বছরে, গত 12 বছরে আপনি এমন একটা সংগঠন দেখান তো যারা আন্দোলন করে নেই। মানে পুরো একটা অস্থিরতামতার অবস্থা। তাহলে এখন দেখুন যে সামনে এই যে জাতীয় নির্বাচন একটা ঘোষণা হয়েছে, এখন কিন্তু জিনিসটা অনেকটা স্টেবল হতে যাচ্ছিল। তার মধ্যে এই নির্বাচনগুলি একটা করে মানে আগুনের মধ্যে ঘি ঢালার মতো হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কি কারণ থাকতে পারে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির সমস্যা হইতে হবে। আপনি আজকে অন্য জায়গায় যান, অন্য যে কোনো সংস্থায় আজকে নির্বাচন দেন, একই ঘটনা ঘটবে। সুতরাং আমি মনে করি ফ্ল্যাট উত্তর আমার, নির্বাচন এই অন্তর্দ্বন্দ্বের মূল কারণ। তার মানে কি আপনার বক্তব্যের মূল কথা ছিল যে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোন নির্বাচনই না দিয়ে বরং একদিকে কনসেন্ট্রেট করলে আমি তাই মনে করি এখন পুরো জাতিরে দেখুন, যদি নির্বাচন এই সময়ের মধ্যে না হয় তাহলে দেশে যে ভয়াবহ পরিণতি হবে এটা কিন্তু আমরা স্মরণকালের ইতিহাসে আমরা এটা স্মরণ করতে পারছি না, এবং এটা সিভিল ওয়ারের দিকে যেতে পারে। এরকম একটা কঠিন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে এট দ্য ব্রিঙ্ক অফ এ ডিজাস্টার, আমরা সেখানে ছোট ছোট জিনিসগুলো নিয়ে ফেল না করলেই পারতাম। এই নির্বাচনটা জাতীয় নির্বাচন পরে দিলে কি অসুবিধা হতো? জি, রাশেদ খান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই 2024-এর যে গণ অভ্যুত্থান যেটাকে বলা হচ্ছে, বা যে গণ অভ্যুত্থানে 1400-র মতো মানুষ শহীদ হলেন, আওয়ামী লীগের মতো একটা পরাক্রমশালী যারা 18, 24, 14 3টি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকলো, সেই বিশাল শক্তির পতন হলো, সেটির সূচনা করেছিলেন ভিপি নূর এবং আপনারা। মূলত তখন তো নূর ভিপি না, সেখান থেকে নূর ভিপি হলো।
তার উপরে এই আক্রমণটা আসলে কি বার্তা দেয়? এবং নূরের উপরে আক্রমণটা আসলে জাতীয় পার্টির নেতাকর্মীরা যতটা না করেছে, আমরা ছবিতে যা দেখছি সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীর সদস্যরা সেটি করেছে। ফলে এই আক্রমণটা দিয়ে আসলে বার্তাটা কি, আপনার কি বার্তা পেলেন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমি আমার বক্তব্যে কোথাও বলি নাই যে নূরের উপরে জাতীয় পার্টির নেতারা আক্রমণ করেছে। দেখেন, আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলাটা কিন্তু আমাদের কার্যালয়ের সামনে। অনেকে মনে করছে যে হয়তো আমি এবং নুরুল হক নূর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিলাম, সেখানে হামলা হয়েছে। বিষয়টা আসলে এরকম না। সেনাবাহিনী এবং পুলিশ আমাদের কার্যালয়ের সামনে, যেখানে আমরা প্রেস ব্রিফিং করছিলাম এবং বরাবরই করেন চলছিল, ওই অবস্থায় এসে সেনাবাহিনী হামলা শুরু করলো। তো সেনাবাহিনী যখন হামলা করছে, আমার কাছে মনে হচ্ছে যে তারা তো অন্তত নুরুল হক নূর, আমি সহ যারা আছি পরিচিত ফেস, আমাদের উপর হামলা করবে না। কিন্তু দেখলাম যে একদম মানে কোনো কিছু মানতেছে না, এই কাজটা করতেছে সেনাবাহিনী। কিন্তু আপনারা সেনাবাহিনীর নাম আসলে কেউ নিতে পারতেছেন না। আমি দেখলাম যে যে সকল নেতারা বা দল বিবৃতি দিয়েছে, তারা এই নামটি আসলে নিতে ভয় পাচ্ছে। মানে হাসিনা যে ভয়ের একটি সংস্কৃতি তৈরি করেছিল, সেই ভয় কিন্তু এখনো পর্যন্ত দূর হয়নি। তবে আমি যেহেতু স্বচক্ষে দেখেছি, আমাকে তো বলতে হবে। দেখেন, সেখানে পুলিশ অ্যাগ্রেসিভ ছিল সত্য, বাট সবথেকে ভয়ঙ্কর আচরণ করেছে সেনাবাহিনী। ভাই সেনাবাহিনীর সাবেক সদস্য, আই থিঙ্ক তাদের অবশ্যই কিভাবে ডিসচার্জ করতে হয়, ছত্রভঙ্গ করতে হয়, তাদের ট্রেন আপ আছে। কিন্তু আমাদের সাথে যেটি করা হয়েছে, আমি যদি আপনাকে একটি ছবি দেখাই তাহলে আপনি বলবেন যে আসলে সেনাবাহিনী এই কাজটা আসলে কেন করতে গেল। মানে এইভাবে ছত্রভঙ্গ তো আসলে কেউ কাউকে করে না। মানে কারোর আসলে চোখে আঘাত করা, নাক ফাটিয়ে দেওয়া, এটা তো আসলে মানে সেনাবাহিনীর জাস্ট, আমি জাস্ট একটা ছবি যদি আপনাকে দেখাই, জাস্ট এটা দেখেন, ছবিটা দেখেন, জি, মানে ছবিটা, এই যে তার নাকটা কিন্তু ফেটে গেছে, ফুলে গেছে। যে এই ছবিটা আমি আগেও দেখেছি। হ্যাঁ, না, এই ছবিটা আজকে আমি তুলে এনেছি, এটা বাইরে আসে, আজকে আমি তুলে এনেছি। পা দেখেন, হসপিটাল থেকে তোলা ছবি, পিঠ দেখেন, পা দেখেন কি অবস্থা। মানে কাউকে আপনি ছত্রভঙ্গ করার জন্য আপনার জল কামান আছে, বা আপনি টিয়ার গ্যাস নিক্ষেপ করতে পারেন, কিন্তু আপনি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আপনি নিরাপত্তা দিচ্ছিলেন, সেখান থেকে আপনি ছুটে আসলেন হঠাৎ করে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে। হ্যাঁ, তাও মেনে নিলাম। এরপরে আপনি ঢুকলেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের মধ্যে, সেখানে আপনি তছনছ করলেন, বাথরুমে যারা লুকিয়েছিল তাদেরকে ধরে ধরে বের করে আপনি পেটালেন। আপনি এই অ্যাগ্রেসিভ আচরণটা কেন করলেন? মানে হঠাৎ করে সেনাবাহিনী এইভাবে আমাদের সাথে এই আচরণ করবে, এটা আসলে আমাদের কল্পনার বাইরে। দেখেন, যখন বিভিন্ন ব্যক্তি সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের বিতর্ক সৃষ্টি করেছে, তখন নুরুল হক নূর এবং আমরা কিন্তু সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি। এর কারণটা কি? আমরা মনে করি যে এই বাহিনী আমাদের বাহিনী, এই বাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। যদি দেশে কোনো সংকট সৃষ্টি হয়, এই বাহিনী অন্তত সবার আগে সামনে গিয়ে দাঁড়াবে। এটা কি কোনোভাবে ঝিকে মেরে বউকে শেখানো হলো? মানে অন্য অপর রাজনৈতিক শক্তিগুলোকে এটা দেখানো হলো? দেখেন, এই যে হঠাৎ করে দেশে এক ধরনের, বিশেষ করে ধরেন যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন এখন চান না, অনেক বেশি সংস্কার চান, পিআর পদ্ধতি চান। নুরুল হক নূর তো সবসময় নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছে। না, আমি অন্য দলগুলোর কথা বলছি। আসতেছি, আমি নিজেও নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছি। এমনকি আমরা সবসময় বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার। এরপরে যখন লন্ডনে জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হলো, তারপরে সিদ্ধান্ত হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এমনকি জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারিতে। তো তখন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ঠিক আছে, যেহেতু মোটামুটি সব দল রমজানের আগে ফেব্রুয়ারিতে ইলেকশন চাই, তো আমরাও আমাদের জায়গা থেকে সরে এসেছি। অর্থাৎ নির্বাচন নিয়ে আমরা কিন্তু সবসময় সোচ্চার ছিলাম। আমরা যে নির্বাচন চাই না এরকম না, আমরা মনে করি যে সংস্কারের গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন। যদিও মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব সৃষ্টি করা হয়েছিল যে নির্বাচন চাওয়াটাই অপরাধ, কিন্তু আমরা সেই অপরাধ কিন্তু একদম শুরু থেকে করেছি। কিন্তু এখন কি হচ্ছে, এখন নির্বাচন চাওয়া কিন্তু অপরাধ নয়, কিন্তু আমরা সচেতন, আমরা বুঝি, যে কারণে মনে করেছিলাম যে এই বাংলাদেশের নির্বাচনের বিকল্প আর কি আছে। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার বিচার করবেন, পুরোটা তো শেষ করতে পারবেন না, হয়তো আমাদের কিছুটা পথ দেখাবেন যে কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। এছাড়া তিনি সংস্কার করবেন, কিন্তু পুরোপুরি সংস্কার তো তিনি বাস্তবায়িত, শেষ করি, পুরোপুরি সংস্কার তো তিনি করতে পারবেন না, কিন্তু তিনি জাতিকে একটা পথ দেখাবেন। কিন্তু সর্বশেষ কি? সর্বশেষ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়া, কিন্তু সেই জায়গাটায় আমরা যেতে পারছিলাম না। পরবর্তীতে প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করার একটি ডেট তিনি ঘোষণা করেছেন, আজকেও তিনি সেটার পুনর্ব্যক্ত করেছেন। তবে আমার কাছে যেটি মনে হয় যে নূরকে মেরে মূলত যারা বিপ্লবের শক্তি, তাদেরকে এক ধরনের ভয় দেখানো,
যে আমাদের বাইরে গিয়েও না, আমাদেরকে সমালোচনা করো না, এবং আমাদের যে প্ল্যান, বিশেষ করে আমরা যতটুকু শুনেছি যে জাতীয় পার্টিকে আগামীতে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দল বানিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, ঠিক একইভাবে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি প্ল্যান ভারতীয় র এবং এদেশের আওয়ামী লীগের এজেন্টদের আছে। এখন সেই প্ল্যানে তো আমরা আঘাত করেছি, সেই প্ল্যানটা ফাঁস হয়ে গেছে। যেমনি ভাবে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার একটি প্ল্যান ছিল, ওই প্ল্যানটা কিন্তু ফাঁস হয়ে গেছে। এখন এই প্ল্যান কারা করছে আমি এখন বলতেছি না, কিন্তু এই ষড়যন্ত্রগুলো ফাঁস হওয়ার কারণে এর খবর বহিঃপ্রকাশ নুরুল হকের উপর হামলা। এটি নিয়ে আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। ধরেন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের চেয়ে বড় দল না, ফলে আপনারা তো আওয়ামী লীগকে একদিনে যমুনা ঘেরাও করে কয়েক ঘন্টার নোটিশে নিষিদ্ধ করে দিলেন, তাহলে সেটির ক্ষেত্রে একই প্রক্রিয়া কেন এগুলেন না? কেন আপনারা এনসিপিকে নিয়ে, জামাতকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গেলেন না? তাহলে তো আওয়ামী লীগের সেটিতে পরীক্ষিত ফর্মুলা। এই একটি আলোচনা আছে। দ্বিতীয় আলোচনা হচ্ছে নুরুল হক নূরকে একটি আসনে বিএনপি এক ধরনের একটা চিঠি দিয়েছিল সম্ভবত তাকে সহায়তা করার জন্য। তার পরিপ্রেক্ষিতে ওই এলাকার দীর্ঘদিনের বিএনপির নেতাকর্মী যারা, তার সঙ্গেও তার সংঘর্ষের ঘটনা সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করেছে। ফলে অনেকে বলেন যে 2017-18 মার খেয়ে নুরুল হক নূর ঢাকার ভিপি হলো, এবার মার খেয়ে তিনি তার এমপি পদটা নিশ্চিত করলো। এর কি উত্তর দেবেন রাশেদ? সেই প্রশ্ন উত্তর শুনবো। দর্শক, তার আগে একটা বিরতি নিন। দর্শক, বিরতির পর স্বাগত রাখবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নূরের উপরে এই হামলা তার এমপিত্ব নিশ্চিত করে কিনা, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন আপনাকে যেটা আমি করছিলাম সেটা হচ্ছে যে এই হামলা আসলে কোনোভাবেই নির্বাচনী ব্যবস্থার উপরেও কোনো একটা প্রভাব ফেলবে কিনা। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন আগে করেছিলেন যে যমুনা কেন ঘেরাও করলেন না, দেখেন যখন আসলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে, আমরা তখন একই কথা বলেছিলাম যে শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস অর্থাৎ তার দশর যারা আছে সবার সাংগঠনিক কর্মযজ্ঞ বন্ধ করতে হবে। এমনকি তারপর আমরা একদম তারপর আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিই এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল জাতীয় পার্টি এবং 14 দল যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং আমরা তারপর প্রধান নির্বাচন কমিশনার বরাবর আরেকটি স্মারকলিপি দিই। প্রায় মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এসেছি। তিনি আমাকে বলেছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, যদি রাজনৈতিক সিদ্ধান্ত বা সরকার সিদ্ধান্ত নেয় তাহলে আমরা তাদের নিবন্ধন স্থগিত করে দেব। তো তারপর থেকে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, যারা দোসর, যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যারা দেশের রাজনীতি নষ্ট করেছে, তারা এই দেশে যদি আবারও সুযোগ পায় আবারও রাজনীতি নষ্ট করবে, সুতরাং তাদের ব্যাপারে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে। এর মানে এই নয় যে আমরা কারোর কার্যালয়ের সামনে গিয়ে হাঙ্গামা করব, ভাঙচুর করব, মব সৃষ্টি করব, এরকম কোনো প্ল্যান আমাদের নাই, ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তো আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে নুরুল হক নূর পটুয়াখালীতে আসলে তিনি মার খেয়েছেন এবং সেনাবাহিনী উদ্ধার করেছে। হ্যাঁ, সেনাবাহিনী তো আমাকে উদ্ধার করবেই আমি যদি বিপদে পড়ি, কারণ এই বাহিনীর বেতন আমি দিই। স্থানীয় বিএনপির প্রতিরোধের মুখে পড়েছে। আমি আসতেছি যে হ্যাঁ, সেখানে সমস্যা হয়েছে, সংকট হয়েছে, হামলা হয়েছে, সেনাবাহিনী উদ্ধার করেছে। ভবিষ্যতে সেনাবাহিনী যদি আমি কোনো সমস্যায় পড়ি, আপনি বলেন, সেনাবাহিনী অবশ্যই উদ্ধার করতে বাধ্য। এটা তো দায়িত্ব, কারণ তার বেতন দেওয়া হয় আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায়, তার দায়িত্ব আমাকে নিরাপত্তা দেওয়া। তবে এখানে যে আরেকটি প্রশ্ন করলেন যে নুরুল হক নূর মার খাইতে খাইতে ভিপি হয়েছে, আমার মনে হয় আপনি প্রশ্ন করতে পারতেন যে এইবার কি তাহলে আসলে নুরুল হক নূর মার খেতে খেতে প্রাইম মিনিস্টার হবে, সেই ধারণা হয়তো মানুষের মধ্যে আসতে পারে। দেখেন, নুরুল হক নূরের সাথে তো আমি সেই 18 সাল থেকে আছি, সে অত্যন্ত সাহসী। ফেসিবাদ পতনের জন্য আসলে কেমন চারিত্রিক বৈশিষ্ট্যে মানুষ ছিল, সাহসী। হ্যাঁ, তার অন্যান্য ভুল থাকতে পারে, কিন্তু নুরুল হক নূরের যে সাহস, সেই সাহস আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমার সামনে আপনি হাজির করতে পারবেন না। একটা ছেলে কি পরিমাণ সাহসী হলে সে বলতে পারে, তাও 10 দিন রিমান্ডের পরে, হাত কিন্তু এইভাবে আটকানো, হ্যান্ডকাপ করা অবস্থায়, সে বলছে যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আমি তার এই বক্তব্যটা সমকালে শুনতেছিলাম, আর আমি ভাবতেছি কি বলছে, মানে এইভাবে কিভাবে সম্ভব, মানে এতটা সাহস। জাস্ট একটা নমুনা দিলাম। তো সেই ছেলে আগামীতে প্রাইম মিনিস্টার হতেই পারে, আল্লাহ যদি চাই। আপনার এই টকশোতে যখন ঢুকবো, নিচে একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে, ভাই নূর ভাই কেমন আছে। আমি আজকে যেখানে যেখানে গিয়েছি, একজন রিক্সা চালক, দোকানদার বা মেডিকেলের সামনে, প্রত্যেকে জিজ্ঞেস করেছে নূর ভাই কেমন আছে। অর্থাৎ নূরের একটি জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে আছে। সুতরাং নুরুল হক নূর মার খেতে খেতে বিপি হয়েছে, ভবিষ্যতে মার খেতে খেতে এমপি হইতে পারে, আবার মন্ত্রী হইতে পারে, আবার প্রধানমন্ত্রী হইতে পারে। এখানে এমন না যে তিনি আসলে কারোর দয়ায় এমপি হবে। আমরা সেটা মনে করি না। আপনাকে একটু থামাই জেনারেল শামীম খান, আপনি একটু আগে বলার চেষ্টা করছিলেন যে নির্বাচন না হলে কি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন যে নির্ধারিত সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে, এবং কেউ যদি ভোটের বিকল্প কিছু ভাবে তাহলে সেটি কোট আনকোট গভীর বিপজ্জনক পরিস্থিতিতে দেশ পড়বে।
এই প্রশ্নগুলো আসছে কেন, যেখানে খোদ সরকার প্রধান, নির্বাচন কমিশন, প্রধান রাজনৈতিক দল যেটি অন্তত ভোটের বিবেচনায় এতদিন আমাদের কাছে যা প্রমাণ তাতে বিএনপি, তারা সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে, তারপরেও ভোটের বিকল্পে আলাপ কেন আসে? ভোটের বিকল্প আসছে এজন্যই যে পরিস্থিতি কিন্তু এ ধরনের সন্দেহের উদ্রেক করছে। আমরা গভীরভাবে উৎকণ্ঠা প্রকাশ করছি নুরুল হক নূরের উপরে যে আক্রমণটা হয়েছে, এটা ন্যাক্কারজনক। তবে প্রাসঙ্গিকভাবে দেখুন, এখানে এমন যেটা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চান, সেই প্রতিষ্ঠানে নির্বাচন দেন। এই দেখুন ইউনিভার্সিটিগুলি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আবার অধ্যাপক ইউনূস কিন্তু তার বক্তৃতায় বলেছেন যে অতীতে যে স্বৈরাচার এবং দানব তৈরি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ নির্বাচন। এখন সামনে নির্বাচনে যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির কোনো সন্দেহ নেই। এখন একটা জায়গায় কিন্তু স্বস্তির, যেটা আমি বুঝি, সেনাবাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টা এই দুইজন নির্বাচনের পক্ষে, তাদের আমি অফিসিয়াল স্টেটমেন্টের কথা বলছি। এ বাদে আপনি এমন একটা সেক্টর দেখান, ওনারা চাচ্ছেন, ঠিক আছে, কিছু দল চাচ্ছে, কিছু দল অপ্রাসঙ্গিকভাবে অনেক বিষয় আসছে, পিআর পদ্ধতি, তারপরে গণপরিষদ নির্বাচন, তারপরে কি বলে আপার হাউস, লোয়ার হাউস, হ্যাঁ, নতুন সংবিধান, মানে অনেক কিছু। এগুলি কোনো দরকার নেই, কারণ এগুলি মানে অনেক সভ্য দেশ অনেক বছর প্র্যাকটিস করে ইমপ্লিমেন্ট করতে পারেনি। আর আমরা যে গত 5ই অগাস্টের পরে যে সময়টা পার করছি, একেবারে অস্থির একটা সময়। তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে নির্বাচন ভণ্ডুল করার জন্য একাধিক ঘটনা কিন্তু পপ আপ করছে। নুরুল হক নূরের ব্যাপারে যে ঘটনা, এটাও কিন্তু একটা গভীর ষড়যন্ত্র। আমি ওনাদেরকে অ্যাডভাইস করবো, আমার প্রশ্ন করছেন যে আমাকে, যে আমি সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, কেন ভাই আক্রমণ করলেন দেশ দেয়, এটা আমি উত্তর দেব না। এই জন্যই, কারণ ওই আমরা আবারও এটাও দেখেছি যে সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনী কিন্তু পাবলিকলি এভাবে ওনাদের মতো বলতে পারবে, কেন বলবে না, মানে বলতে পারবে না। দেয়ার সিস্টেম ভাই, এইটাই তো ডিসিপ্লিন। অনলি থিং বিটুইন ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিনই সেনাবাহিনী। ছবিটা দেখেছেন যে হ্যাঁ, আমি দেখেছি। সুতরাং আমরা ওই যে আবার ওটাও দেখেছি যে সেনাবাহিনীর প্রতি ঢিল ছোড়া হচ্ছে, এটাও হচ্ছে। এখন কথা আপনাদের জন্য উচিত হবে, সরকার যেহেতু এত চিন্তিত, প্রধান উপদেষ্টা কনসার্ন, সকল বড় রাজনৈতিক দল কনসার্ন, আপনার বিচার বিভাগ তদন্ত চান না কেন? সেটা একটা করাও হবে। বিচার বিভাগ তদন্ত করেন, তার মধ্যে বের আসবে কে অপরাধী। অবস্থান করছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। না, আমরা বিতর্কে না যাই, আক্রান্ত করা হয়েছে আমাদের অফিসের সামনে। যেটাই হোক না কেন, এখন কে দোষী, কেন করেছে না করেছে, এটা বিচার বিভাগ তদন্ত বের আসুক, তাহলে একটা বোঝা যাবে যে ঘটনাটা কি। কিন্তু এখন দেখুন যে সামনে যদি নির্বাচন না হয় তাহলে ভয়ানক অবস্থা কেন হবে। যে যদি নির্বাচনটা না হয় তাহলে আপনি দেখুন যে এই যে এর কারণগুলো কি, বিকজ এই যে রাজনৈতিক দলগুলি আছে, গত একটা বছর ধরে এই জাতীয় ঐক্যমত কমিশন, এটা কি আপনার পাহাড়ের মুসিব প্রসঙ্গের মতো বিষয় না? এত বড় বড় কমিটি, এত খরচ করলো, এত কিছু করলো, আউটপুটটা কি? এ জাতির ইতিহাসে 3000 বছরে কখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, একটা ইনসিডেন্টে দেখাতে পারবেন না। সুতরাং কোনোদিন যে ঐক্যমত হবে না, এটা আজ থেকে আমি 7-8 মাস আগে বলে আসছি অনেক চ্যানেলে, কোনো বিষয়ে একমত হবে না। এখন যদি বলি যে কোনো রাজনৈতিক দল বলছে ভাই কোনো রকম নির্বাচনটা পরে দেখা যাবে, কিচ্ছু হবে না। নির্বাচন হবে, এত যা আলাপ হয়েছে আন্ডু বাটনে চাপ দিয়ে সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। এইটা হচ্ছে বাস্তবতা। আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে আসি। প্রিন্স ভাই, জনাব তারেক রহমান আজকে বলেছেন যে অদৃশ্য একটা ষড়যন্ত্র নির্বাচন বানচালের, ফলে ধরেন এই সময়ে সেই ষড়যন্ত্রগুলো আসলে কে বা কারা করার সাহস পায়। পিআরের কথা বলা হচ্ছে, গণপরিষদের কথা বলা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট করে বলেছেন সংবিধান নতুন করে লেখার কোনো সুযোগ নাই, সংবিধানে ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই সংশোধন করা যাবে, কিন্তু সেটা সংসদের মাধ্যমে হতে হবে। দেখুন, প্রথমে আমি জনাব নুরুল হক নূর, যিনি ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি, আমার খুব বন্ধুপ্রতিম আমাদের সাথে সম্পর্ক, তো তার উপরে যে হামলা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমাদের দল থেকেও সাথে সাথে ওই রাতেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, মহাসচিব দিয়েছেন, এবং আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করেছি। এবং আমরা মনে করছি এই ঘটনাটা টোটালটি একটা, এই যে নির্বাচন বিরোধী যে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সেটা হতে পারে, সেই কারণে আমরা চিন্তিত। এবং যেই কারণে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে যে আমাদের আলোচনা সভা ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেটা তিনি সেখানে আলোকপাত করেছেন। এখন আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে প্রায় 1 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অদৃশ্য শক্তির কথা বলেছিলেন,
যে অদৃশ্য শক্তি কিন্তু সক্রিয় আছে নির্বাচনকে বানচাল করার জন্য এবং দেশে ফ্যাসিবাদ যে মুক্ত হয়েছে এই পরিবেশটাকে নষ্ট করার জন্য। কে কোথা থেকে কিভাবে কোন অ্যাঙ্গেলে কিভাবে ধাক্কা দিবে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। কিন্তু আজকে আমরা দেখছি যে হঠাৎ করে যখন যে আবার সেই লন্ডনের আলোচনায় ফিরে যাই, লন্ডনে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের যে বৈঠক, সেই বৈঠকের মধ্য দিয়ে যে নির্বাচনের একটা যে আউটলাইন একটা বেরিয়ে এসেছিল এবং একই সাথে বলা হয়তো সংস্কারের যদি যথেষ্ট অগ্রগতি হয়, বিচার প্রক্রিয়া যদি দৃশ্যমান হয়, তাহলে নির্বাচন আপনার ফেব্রুয়ারিতে হবে। এই বৈঠকের পর থেকেই আপনি দেখবেন একটা অস্থিরতা সৃষ্টির একটা প্রক্রিয়া চলছে এবং এই যে কয়েকটি দলের নাম আপনি বললেন, আমি বলতে চাই না, এরা বিভিন্নভাবে বিভিন্ন অসাংবিধানিক, বিভিন্ন মানে অবাস্তব, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির পরিপন্থী বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে তার মধ্যে একটা পিয়ার, আরেকটা কি নতুন সংবিধান, আরেকটা প্রোক্লেমেশন, দ্বিতীয় কি বলে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন, এইসব অবাস্তব বিষয় নিয়ে এসে তারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। আজকে দেখেন পিয়ারের কথা আসি, পিয়ার হ্যাঁ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি পিয়ার সম্পর্কে কেউ জানে? এ ব্যাপারে কেউ প্রস্তুত? আপনার যারা পিয়ারের কথা বলছে, এই যে জামাত ইসলামী নামই বলি, জামাত ইসলামী খুব সোচ্চার পিয়ারের ব্যাপারে, কিন্তু তারা আজকে থেকে আরো 6 মাস আগে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিয়ে মার্কা দিয়ে তাদের লোক নামিয়ে দিয়েছে এবং কেন্দ্র কমিটিগুলো তারা গঠন করছে। পিয়ারে তো প্রার্থীর কোনো বিষয় নেই, তারা কেন প্রার্থী ঘোষণা দিল? আজকে নিজেরাই তো তারা বিশ্বাস করে না। আর তাদের যে প্রার্থীরা আমার এলাকাতেও আছে, রাশিদের এলাকাতেও নিশ্চয়ই আছে, কামাল ভাইয়ের এলাকাতেও আছে, খবর নিয়ে দেখবেন তারা যখন এই গণসংযোগে যাচ্ছে নির্বাচনী প্রচারণা, পিয়ার নিয়ে টু শব্দটি উচ্চারণ করছে না। টু শব্দটি আমরা পাচ্ছি তাহের সাহেবের মুখে এবং পারোয়ার সাহেবের মুখে। কেন? আজকে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই বিনয়ের সাথে, আপনারা যদি পিয়ার নিয়ে এতই আন্তরিক, তাহলে জনগণকে না বুঝিয়ে আপনারা কেন এখানে কথা বলছেন? দ্বিতীয়ত, আপনারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, পিয়ারে তো প্রার্থীর বিষয় নেই, এখানেই তো তাহলে আপনাদের মানে দান্দিক অবস্থা থাকে। আর আসেন নতুন সংবিধান, যেটা বাংলাদেশে এটা অসম্ভব। এখন যেটা একটা সংবিধান আছে, আপনি হ্যাঁ সংবিধানে অনেক ভুল ত্রুটি আছে, আমরা নিজেরাও বলেছি এই সংবিধানকে আওয়ামী লীগ তাদের দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছিল, সেটা আমরা পরিবর্তন চাই। কিন্তু সেটা আপনার নতুন সংবিধান যখন আপনি করতে যাবেন তখন আরো অনেক বিষয়, যেটা কামাল ভাই কিছুটা বিষয় আলোকপাত করেছেন, আরো অনেক বিষয় আসবে, দেশ আপনার তছনছ হয়ে যাবে এবং অস্থিরতাও হয়তো বাড়বে। আপনি যাবেন কেন? জি প্রিন্স ভাই, একটা বিরতি নেই, দর্শক আমরা ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকেন। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। বিএনপি নেতা জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স আসেন আমাদের সঙ্গে। প্রিন্স ভাই, আমরা ফেসবুক এবং সামাজিক যোগাযোগ নানান ধরনের গুজব দেখি। আজকের গুজবের সূত্র হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে হচ্ছে প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসওর বৈঠক এবং সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির বৈঠক। যদিও আমরা যতটুকু খোঁজ খবর পেলাম তাতে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেখানে মূলত ভোটের সময় সেনা মতেন, আর প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে জুলাই সনদ নিয়ে কথা হয়েছে। এইসব গুজব কি আসলে কোনো প্রভাব ফেলে রাজনীতিতে? প্রথম কথা বলি, এই দুই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আপনার মতো আমিও ফেসবুকে এটা দেখেছি, তবে কিছু না কিছু তো প্রভাব পড়বে এটা নিয়ে। তো আপনি যদি হয়ে থাকে বৈঠক হয়েছে, এটা আমরা নিশ্চিত, এটা হয়ে থাকে, কিছু তো প্রভাব পড়বে। তবে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক কিংবা প্রধান উপদেষ্টার সাথে প্রিন্সিপাল স্টাফ অফিসারের বৈঠকের ব্যাপারে আমি জানি না। তবে যেই বিষয়গুলো আসে এগুলো তো অবশ্যই রাজনীতির জন্য একটা আলোচ্য বিষয়। যেমন ধরেন নির্বাচনের আগে আপনার সেনা মোতায়েন, এটা তো আমরাও চাই, সবাই চায়। এবং আজকে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, যে বিশেষ করে পুলিশ, তারা তো এখনো সক্ষম হয়ে উঠতে পারে নাই। ফ্যাসিবাদের পতনের পর তারা যে একটা মানে ভঙ্গুর অবস্থা ছিল, এখান থেকে যে পুলিশকে একটা কার্যকর এবং দক্ষ যোগ্য একটা বাহিনীতে পরিণত করা, সেটা হতে পারেনি। তাই এইটার বিকল্পটা কি? অবশ্যই সেনাবাহিনীকে সেখানে রাখতে হবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, এবং সেটা 16 বছর আগে তাদের যে অধিকার না, তাদের নির্বাচনের সময় যে সুযোগগুলো দায়িত্ব দেওয়া হতো, কেড়ে নেওয়া হয়েছিল, সেগুলো পুনর্বহাল করে দিতে হবে। এবং সেনাবাহিনী এই ব্যাপারে কিন্তু কাজও করছে, আমরা যতটুকু দেখেছি। আপনি আশাবাদী নির্বাচন নিয়ে? অবশ্যই আশাবাদী, নির্বাচন হতেই হবে।
নির্বাচন না হলে আমি প্রধান উপদেষ্টার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলবো দেশ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যাবে, এবং সেই বিপজ্জনক পরিস্থিতির জন্য অবশ্যই আমরা কারোর এটা কাম্য নয়। আজকে আমাদের মধ্যে যাই হচ্ছে রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু রাজনৈতিক বিরোধ আমরা কারোর জন্য দাবার গুটি হিসাবে ব্যবহৃত না হই, এবং আমরা যা বলবো যা করব হুঁশের সাথে জ্ঞানের সাথে এবং আমাদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা করব। এটা তাৎক্ষণিক লাভ ক্ষতির হিসাব করে যদি আমরা কেউ করতে চাই, পা পিছলে আমরা পড়ে যাব, পা ভেঙে যাবে। জেনারেল শামীম কামাল, আসলে হচ্ছেটা কি, আপনার পূর্বাভাস কি? আসলে যা হচ্ছে, যা হবার তাই হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে তিনটা পদের কথা বললেন, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা, এই তিনটি হচ্ছে রাষ্ট্রের আস্থার জায়গা, এবং তাদের সাথে এটাকে আমি খুব রুটিন অ্যাফেয়ার বলে মনে করছি। তারা হয়তো আলোচনা করছেন যে কিভাবে নির্বাচনটাকে সুন্দরভাবে করা যায়, তার একটা প্রক্রিয়া। সো এখানে আমি দোষের কিছু দেখছি না, এবং এটা নিয়ে খুব আমরা দেখুন জাতিগতভাবে খুবই স্পেকুলেটিভ, মানে এত বেশি সংশয়প্রবণ কি হচ্ছে না হচ্ছে, এখানে কার ষড়যন্ত্র, কার হাত, হ্যাঁ, কে কার দালালি করছে, মানে এই একটা সময় মাত্র 4-5 মাস বাকি আছে। মানে প্রিন্স ভাই যেটা বললেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে দেশে, আমি বললাম যে মিনিমাম যে ঘটনাটা ঘটবে সেটা হলো গৃহযুদ্ধ, মিনিমাম। তো সুতরাং ওই রকম একটা পরিণতি কেউ আমরা চাইবো না। তাহলে দেশ গিরিখাতে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আমরা ছোটোখাটো বিষয়গুলি যদি আমরা বিসর্জন দিয়ে যদি একটা সহনশীল একটা আচরণ আমরা করতে পারতাম সবাই মিলে। নির্বাচন, দেখুন বাংলাদেশে নির্বাচন হবে এটা কিন্তু প্রথম সেনাপ্রধানই উচ্চারণ করেছেন, এবং 18 মাসের সময় দিয়ে, এবং প্রফেসর ইউনূস অদ্যাবধি আপনি কিভাবে তাকে দোষারোপ করবেন? তার কোন কথাটা সে ডেভিয়েট করেছে? কোনো কথা ডেভিয়েট করে নেই। প্রধান বিচারপতির প্রজ্ঞাকে আমরা শ্রদ্ধা করি। একটা সময় আসছে যখন উপদেষ্টা আসিফ নজরুল তার কাছে গিয়েছিলেন একটা প্রস্তাব নিয়ে, উনি তো এই প্রস্তাব ফেরত দিয়েছেন। আমরা জানি তো কি আলোচনা হচ্ছিল। তাহলে এই তিনটা দায়িত্বশীল পদের আমরা এত সুশৃঙ্খল এবং এত প্রতিজ্ঞাবদ্ধ একটা আচরণ দেখছি, তো সেখানে পুরো জাতি যদি আপনার অস্থিরতা যায়, আর তিনটা জায়গা যদি ঠিক থাকে, আমার মনে হয় বাংলাদেশ সঠিক হবে। জি রাশেদ, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আগামী দিনগুলো কেমন দেখেন? আমরা যদি আসলে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক না থাকি, তাহলে আমাদের আগামী দিনগুলো খুব খারাপ যাবে। এখন এই যে আমাদের ভিতরে বিভাজন, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি বা ইসলামী আন্দোলন, এই বিভাজনের সুযোগটা আসলে আওয়ামী লীগ নেবে, এবং এইভাবে যদি চলতেই থাকে তাহলে নির্বাচনের আগে ব্যাপকভাবে আসলে আরও বেশি সংকট তৈরি হবে। যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কমিশনার বলছেন যে আগামী নির্বাচন সব থেকে ঝুঁকিপূর্ণ, এবং আমিও মনে করি আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু আগামী নির্বাচন আসলেই ঝুঁকিপূর্ণ। কারণ এই নির্বাচনটা মনে হচ্ছে যে আমরা যারা ঐক্যবদ্ধ শক্তি ছিলাম তাদের ভিতরে এক ধরনের হাঙ্গামা হতে যাচ্ছে। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে 2-3 মাস পরে বোঝা যাবে আসলে কি হবে। তবে আমি সবার প্রতি যে আহ্বান রাখতে চাই, দেখেন আমরা যদি এক না থাকি, আমরা যদি ছাড় দেওয়ার মানসিকতা না রাখি, তাহলে এই দেশটা সংকটে পড়বে। এবং আগামী নির্বাচনে আমি মনে করি প্রত্যেকটা দলের উচিত অংশগ্রহণ করা। এখন বিভিন্ন দল বিভিন্ন দাবি করতেই পারে, কিন্তু এই দাবি যদি হয় যে গণতন্ত্রকে ধ্বংস করা, এই দাবি হয় যে নির্বাচনকে বানচাল করা, তাহলে যে নির্বাচন বানচাল করবে সে কি খুব সুখে থাকবে? মনে করেন যে নির্বাচনটা হলো না, প্রধান উপদেষ্টা থাকলেন না, এই সরকার থাকলো না, দেন আরেকটি 1-11 হবে, আর একটি 1-11 হইলে কারোর পিঠে চামড়া থাকবে না। জি, অনেক ধন্যবাদ রাশেদ খান, অনেক ধন্যবাদ জেনারেল শামীম কামাল, ধন্যবাদ জনাব ইমরান সালি প্রিন্স। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ।